হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস এর যে ক্লাসগুলো আমরা করছিলাম সেই ক্লাসের আজ হচ্ছে আমাদের 31 নাম্বার ক্লাস। এর আগের ক্লাসগুলো না দেখে থাকলে প্রত্যেকে অবশ্যই দেখে নিও, চ্যানেলে পেয়ে যাবে। পরপর 30টা ক্লাস রয়েছে, ঠিক আছে। আজ আমরা করব 20-10-2021 সালের সেকেন্ড শিফটের পরীক্ষা হওয়া প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। তো জিকে থেকে 25টা প্রশ্ন এসেছিল, সেই 25টা প্রশ্ন নিয়ে আলোচনা থাকবে। তো সঙ্গে থেকো, লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য অতি অবশ্যই দেখো, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর তোমরা যদি আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকে অতি অবশ্যই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে খুব শীঘ্রই আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ শুরু করতে চলেছি। প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ শুরু করব, ঠিক আছে। তো সেখানে জয়েন করো। আর আরেকটা আছে, যারা এমটিএস এর পরীক্ষা দেবে, জিকেতে তোমরা 20+ স্কোর করতে যদি চাও, তাহলে কিন্তু তোমাদের জন্য একটা আমরা পেড গ্রুপ তৈরি করেছি, যেটা 249 দিয়ে তোমাদেরকে পেড গ্রুপে জয়েন করতে হবে 249-এর বিনিময়ে, ঠিক আছে। যেখানে তোমরা পাবে 2023 এবং 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2020, 2021, 2022 এবং 2023 সালের জিকে, মানে প্রিভিয়াস ইয়ারের জিকেগুলো সম্পূর্ণ বাংলা ভাষায়। সঙ্গে পাবে স্ট্র্যাটেজিক জিকে, তার সঙ্গে পাবে তোমরা সাজেস্টিভ এমসিকিউ। এত কিছু তোমরা পেয়ে যাবে 249-এর বিনিময়ে। তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে যাও। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখবো আমরা। আজ কিন্তু অন্য দিনের মতো বেশি ডিটেলসে যাব না, প্রশ্ন বলবো এবং তার সঙ্গে কুইজের মতো করে করব। 5-10 সেকেন্ড সময় দেবো, সেই সময়ের মধ্যে তোমরা নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করো, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেবো। তো নিচের কোন নদী ব্যবস্থায় ওয়ার্ধা নদী তার উল্লেখযোগ্য নদীগুলির মধ্যে একটি? ওয়ার্ধা নদী তার উল্লেখযোগ্য নদীগুলির মধ্যে একটি কোন নদী ব্যবস্থায়? ঠিক আছে, কোন নদী ব্যবস্থায়। তো এই নদীটা সম্পর্কে আগেও আমরা প্রশ্ন এসেছিল, গতকালের শিফটেও একটা প্রশ্ন ছিল, সেখানেও তোমাদের বলেছি। তো চলো 5 থেকে 10 সেকেন্ড দেবো, তারপর নিজেরা চিন্তা ভাবনা করো এবং লাস্টে তোমরা কমেন্ট করবে যে 25টার মধ্যে কে কতগুলো করতে পারলে, ঠিক আছে। কারণ এমটিএস এর ক্লাস তো আমরা অনেক দিন থেকেই করছি, তো এখান থেকে কিছুটা প্রিপারেশন তোমাদের হওয়া উচিত এতদিনে। তো কারেক্ট আনসার কী হবে? গোদাবরী ইজ দ্য কারেক্ট আনসার। গোদাবরী রিভার 4-5টা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তার মধ্যে মহারাষ্ট্রের মধ্য দিয়ে সবথেকে বেশি দূরত্ব অতিক্রম করেছে এবং গোদাবরীর একটা উপনদীর নাম হচ্ছে ওয়ার্ধা নদী। ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, এগুলো, ঠিক আছে। তাহলে অপশন 1 গোদাবরী ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখব, গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এবং এই গোদাবরী নদী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দেখো 2 নম্বর, 2020 সালের ফেব্রুয়ারিতে সাংহাই সহযোগিতা সংস্থা বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও এর 8টি আশ্চর্যের তালিকায় প্রকাশ করেছে। এই তালিকায় নিম্নলিখিত ভারতীয় স্মৃতিস্তম্ভগুলির মধ্যে কোনটি স্থান পেয়েছে? এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন 2020 সালের ফেব্রুয়ারিতে 8টি আশ্চর্যের একটা তালিকা প্রকাশ করেছে, সেখানে ভারতের কোন স্মৃতিস্তম্ভটি স্থান পেয়েছে সেটা তোমাদের বলতে হবে, ঠিক আছে। চলো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি এটা কোথায় অবস্থিত? গুজরাটে নর্মদা নদীর পাশে, নর্মদা নদীর ধারে স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত। এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের একটা স্মৃতিস্তম্ভ। তো মানে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব বলা হয়, আয়রন ম্যান বলা হয়। তো ওনার স্মৃতিতেই এটা তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে 8ম আশ্চর্যর মধ্যে এটা রয়েছে। 3 নম্বরে চলে যাব। তো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্পর্কে তোমাদের বলে রাখি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এটা সম্পর্কে একটু তোমাদের বলে দিচ্ছি, তারাও একটু। এটা প্রতিষ্ঠা হয়েছিল 2001 সালে। অনেক সময় প্রশ্ন আসে যে হেডকোয়ার্টার অবস্থিত, তো চীনের বেজিং শহরে এর হেডকোয়ার্টার অবস্থিত। কোথায় হেডকোয়ার্টার অবস্থিত? চীনের বেজিং শহরে হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট দেখবো আমরা 3 নম্বর, দেওরাইয়ের যুদ্ধে ঔরঙ্গজেবের কাছে নিচের কে পরাজিত হয়েছিলেন? দেওরাইয়ের যুদ্ধে ঔরঙ্গজেবের কাছে কে পরাজিত হয়েছিলেন? চলো নিজেরা উত্তর চিন্তা ভাবনা করো। কারেক্ট আনসার কি হবে? দারা শিকোহ ইজ দ্য কারেক্ট আনসার। দারা শিকোহ বা অনেক সময় কি বলা হয়? দারা শুকোহ। তো অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ঔরঙ্গজেবের কাছে তিনি পরাজিত হয়েছিল দারা শিকোহ হচ্ছে ঔরঙ্গজেবের সব থেকে বড় ছেলে ছিল, আর ঔরঙ্গজেব ছোট ছিল। তো সেই দারা শিকোকে পরাজিত করে ঔরঙ্গজেব সিংহাসনে বসেছিল, ঠিক আছে।
অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। এই যুদ্ধটাকেই বলা হয় দেওরাইয়ের যুদ্ধ, এটাকেই বলা হয় দেওরাইয়ের যুদ্ধ। দেওরাইয়ের যুদ্ধটা হয়েছিল এপ্রিল 12 থেকে 14, 1659 সালে। 1659 সালে দেওরাই যুদ্ধ হয়েছিল। তখন যখন দারা শিকো পরাজিত হচ্ছে, সেই সময় দারা শিকোকে তার নিজের ভাই ঔরঙ্গজেব দ্বারা হত্যা করা হয়েছিল। নিচের কোন সময়ে কোয়াড্রেন্টিডস নামক উল্কাবৃষ্টি সাধারণত পৃথিবী থেকে দেখা যায়? কি বলা হচ্ছে? কোয়াড্রেন্টিডস নামক উল্কাবৃষ্টি পৃথিবী থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এক ধরনের উল্কাবৃষ্টি যেটা সব শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাসে দেখা যায়, এবং বা জানুয়ারির প্রথম দিকে এবং ডিসেম্বরের লাস্ট দিকে এটা দেখা যায়। এই উল্কাদের মানে গতিবেগ হয় 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে। এটা পৃথিবীর দিকে এই উল্কাগুলো ধেয়ে আসে। ঠিক আছে, এটা প্রথম 1860 সালে প্রথম এগুলোকে দেখা গিয়েছিল। 5 নাম্বার দেখবো আমরা। ভারতের সংবিধান নিচের কোন অনুচ্ছেদে ভারতের ইউনিয়ন এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশন দায়িত্ব ও কার্যাবলী নির্ধারণ করা হয়েছে? ভারতের যে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং পিএসসি বা স্টেট পাবলিক সার্ভিস কমিশন, যার মধ্যে রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এটা হচ্ছে স্টেট পাবলিক, যেমন ঝাড়খণ্ড পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, তারপরে উত্তরপ্রদেশ পিএসসি, যেগুলো আছে না, সেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে দায়িত্ব ও কার্যাবলী কত নম্বর ধারাতে বলা হয়েছে? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার কি হবে? আর্টিকেল 320, 320 নম্বর ধারাতে এদের কার্যাবলী সম্পর্কে বলা হয়েছে। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এগুলো শেষ হয়ে গেলেই আমরা এবছরের যে মানে 2023 সালের যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছিল তার মানে ক্লাসটা শুরু করব খুব তাড়াতাড়ি, এটা শেষ হয়ে গেলে। সেই হচ্ছে নিচের কোন রোগটি লেশমেনিয়া প্রজাতির প্রোটোজোয়া পরজীবীর কারণে হয়ে থাকে? প্রোটোজোয়ার কারণে হয়ে থাকে, যে প্রোটোজোয়াটা হচ্ছে লেশমেনিয়া প্রজাতির প্রোটোজোয়া। তো কোন রোগটা হয়ে থাকে? কারেক্ট আনসার কি হবে? সেই রোগ হচ্ছে কালাজ্বর। কালাজ্বরটা হয়ে থাকে প্রোটোজোয়ার কারণে, এবং এটা হচ্ছে লেশমেনিয়া প্রজাতির প্রোটোজোয়া। 7 নম্বর প্রশ্নে আমরা দেখব কি আছে, দেখো। 2024 সালের মধ্যে চাঁদে প্রথম মহিলা এবং পরবর্তী পুরুষ অবতরণ করার জন্য নাসা প্রোগ্রামের নাম নিচের কোনটি? নাসা প্রোগ্রাম এর নাম নিচের কোনটি? নাসা, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা। ঠিক আছে, এই নাসা প্রতিষ্ঠা হয়েছিল 1959 সালে। হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে। ঠিক আছে, তো 2024 সালের মধ্যে চাঁদে প্রথম মহিলা এবং পরবর্তী পুরুষ অবতরণ করার জন্য নাসা প্রোগ্রাম যেটা লঞ্চ করেছে, সেই প্রোগ্রামটার নাম কি? কারেক্ট আনসার হবে আর্টেমিস প্রোগ্রাম লঞ্চ করেছে নাসা। ঠিক আছে, চলো। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক আজকের আমি এখানে দিয়ে দিচ্ছি। আজকের হোমওয়ার্ক হচ্ছে যে নাসা এর হেডকোয়ার্টার আমরা জানলাম যে কোথায় আছে, নিউ ইয়র্ক নয়, সরি ভুল বললাম, ওয়াশিংটন ডিসি শহরে নাসার হেডকোয়ার্টার অবস্থিত, ওয়াশিংটন। আর 1959 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এখন তোমাদের কাছে জানতে চাইবো যে ইসরোর পুরো নাম কি, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, প্রতিষ্ঠা কবে হয়েছিল বলো। এই 3টে প্রশ্নের উত্তর তোমাদেরকে কমেন্টে দিতে হবে। এক হচ্ছে ইসরোর পুরো নাম কি, ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, আর ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। 3টা প্রশ্নের উত্তর প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, 8 নম্বর দেখো। নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি রাজ্য পরিষদে প্রতিনিধিত্ব করে? নিচে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে তাদের মধ্যে কোনটি রাজ্য পরিষদে প্রতিনিধিত্ব করে বলতে কি কোনটি রাজ্য পরিষদ আছে? যেমন ভারতের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর মধ্যে 6টি রাজ্যে রাজ্য পরিষদ আছে বা বিধান পরিষদ আছে, সেটাই এখানে বলতে চাইছে কোথায় বিধান পরিষদ বা রাজ্য পরিষদ আছে। কারেক্ট আনসার হবে পুদুচেরি। পুদুচেরি হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে রাজ্য পরিষদ আছে। 6টি রাজ্যে রাজ্য পরিষদ আছে, মনে রাখবে। উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র আর হচ্ছে তামিলনাড়ু। সরি, তামিলনাড়ু নয়, মহারাষ্ট্র আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এই 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। 9 দেখো, কোন ধ্রুপদী অর্থনীতিবিদ নিম্নলিখিত বাক্যাংশটিতে জনপ্রিয় করেছেন ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস? কোন ধ্রুপদী অর্থনীতিবিদ নিম্নলিখিত বাক্যাংশগুলিতে
জনপ্রিয় করেছেন কি, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস। কারেক্ট আনসার হবে কার্ল মার্কস। তিনি হচ্ছেন একজন অর্থনীতিবিদ, তিনি এই কথাটি বলেছেন। 10 দেখবো আমরা, ব্রহ্ম কাঞ্চিবটলা যিনি 2020 সালের এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গিয়েছিলেন, তিনি ড্যাশের ক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত। এটা আমাদের দরকার নেই, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, এখন আর ইম্পর্টেন্ট নয়। তাও জেনে রাখো যে ব্রহ্ম কাঞ্চিবটলা তিনি সাংবাদিক ছিলেন এবং তিনি সাংবাদিকতার জন্যই তিনি বিখ্যাত। চলো আর ডিটেলস বেশি ওটার জানার দরকার নেই। 11 দেখো, নিউ ল্যাম্পস ফর ওল্ড, নিউ ল্যাম্পস ফর ওল্ড শিরোনামের প্রবন্ধের সিরিজ ব্রিটিশ শাসনের প্রতি তার মধ্যপন্থী নীতির জন্য কংগ্রেসের কঠোর সমালোচনা করে ড্যাশ দ্বারা রচনা করা হয়েছে। এটা কে রচনা করেছিলেন? এটা হচ্ছে ব্রিটিশ শাসনের প্রতি একটা সহানুভূতিশীল একটা মধ্যপন্থী নীতি। এই প্রবন্ধটিতে মধ্যপন্থী নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই যে প্রবন্ধ, এটা কে রচনা করেছিলেন? শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ এটা রচনা করেছিলেন, নিউ ল্যাম্পস ফর ওল্ড। 12 হচ্ছে 2009 সালে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে 15তম লোকসভার বিরোধী দলীয় নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে? দেখো, লাস্ট বিরোধী দলের নেতা হয়েছিল কিন্তু 2009 সালে, 2009 টু 14, কিন্তু তারপর যখন 2014 সালে বিজেপি সরকার আসছে, 2014 থেকে 19 কোনো বিরোধী নেতা ছিল না। কারণ সেকেন্ড লার্জেস্ট পার্টি যারা আছে, সেকেন্ড লার্জেস্ট পার্টিকে মিনিমাম 10% ভোট পেতে হবে, তখনই কিন্তু তারা বিরোধী হবে। 10%-এর কম ভোট পেলে কিন্তু তারা বিরোধী হয় না। তো এখানে 10% থেকে কম ছিল, সরি 10% নয়, সংখ্যা কত ঠিক মনে পড়ছে না। তো তাহলে বিরোধী হওয়া যায়, কিন্তু তার থেকে কম পেলে বিরোধী হওয়া যায় না। তো 19 থেকে 24 কিন্তু বিরোধী ছিল না, 14 থেকে 24 কোনো রকমের বিরোধী দলনেতা ছিল না। বর্তমানে 2024 সালে 18তম লোকসভায় এবারে বিরোধী দলনেতা হয়েছেন রাহুল গান্ধী। তো 15তম লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছিল কাকে? সে সময় ছিল কংগ্রেস সরকার, তাহলে বিরোধী দলীয় নেতা সে সময় ছিলেন সুষমা স্বরাজ। বিরোধী দলীয় নেতা ছিলেন সুষমা স্বরাজ। ঠিক আছে। 13 দেখো, জুন 2020-এ কৃষি সহযোগিতা ও কৃষক কল্যাণ বিভাগ দ্বারা প্রকাশিত হর্টিকালচার প্রোডাকশন 2019-20 দ্বিতীয় অগ্রিম প্রাক্কলন অনুসারে 2019-20 সালে মোট উদ্যান পালন উৎপাদন 2018 এর তুলনায় প্রায় ড্যাশ বেশি হবে বলে অনুমোদন করা হয়েছে। এটার দরকার নেই, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, এটা উত্তরটাও তোমাদের জানার দরকার নেই, এটা জানলে ঠিক আছে। যদিও উত্তরটা তোমাদের আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 3%, তো এটার দরকার নেই, এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন আর তোমাদের ইম্পর্টেন্ট নয়। প্রত্যেক দিনই এরকম 2, 3, 4টে প্রশ্ন থাকবে যেগুলো তোমাদের দরকার নেই। 14 হচ্ছে, নিচের কোন মাসে পৃথিবী থেকে লিরিডস নামক উল্কা বৃষ্টি দেখা যেতে পারে? তো দেখতে পাচ্ছ, একটা দিনে একটা শিফটে 2টো উল্কা বৃষ্টি থেকে বা উল্কাপাত থেকে প্রশ্ন দিয়েছে। নিচের কোন মাসে পৃথিবী থেকে লিরিডস নামক উল্কা বৃষ্টি দেখা যেতে পারে? লিরিডস নামক উল্কা বৃষ্টিটা কোন মাসে দেখা যায়? 1 এপ্রিল। এটাও পুরনো ছিল, এখন আর এটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে, 30 জুন 2020 তারিখে ভারত সরকার কর্তৃক শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃত ভাষাগুলির মধ্যে কোনটি সর্বশেষ? যে ভারত সরকারের যে শাস্ত্রীয় ভাষা আছে, সেই ভাষাগুলো অনুযায়ী, সেই ভাষাগুলো যে লিস্ট আছে, 30 জুন 2020 অনুসারে বলছে শাস্ত্রীয় ভাষা হিসেবে কোন ভাষাটিকে লাস্টে সেই লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে? কারেক্ট আনসার কি হবে? ওড়িয়া। ওড়িয়া হচ্ছে শাস্ত্রীয় ভাষা। মনে রাখবে, আমাদের বাংলা ভাষা কিন্তু শাস্ত্রীয় ভাষা নয়। ভারতের যে কয়টা শাস্ত্রীয় ভাষা আছে তাদের মধ্যে এটা কিন্তু বাংলাটা নয়। সাউথের বেশিরভাগ ল্যাঙ্গুয়েজগুলোই কিন্তু হচ্ছে শাস্ত্রীয় ল্যাঙ্গুয়েজ। 16 হচ্ছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নাসা এর মনুষ্যবাহী মিশনের জন্য স্পেস এক্স দ্বারা তৈরি মহাকাশ যানটির নাম নিচের কোনটি? এটাও পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নাসা এর মনুষ্যবাহী মিশনের জন্য স্পেস এক্স দ্বারা তৈরি মহাকাশ যানের নাম কি? নাসা এর একটা মনুষ্যবাহী মিশন নাসা লঞ্চ করেছে, তার জন্য বেসরকারি সংস্থা স্পেস এক্স দ্বারা একটা মহাকাশ যান তৈরি করা হয়েছিল। সেই মহাকাশ যানের নামটা এখানে জিজ্ঞেস করছে, সেটার নাম হচ্ছে ক্রু ড্রাগন।
কি নাম? ক্রু ড্রাগন। এটা আর দরকার নেই, পুরনো প্রশ্ন ছিল। 17, নিচের কোন দেশের হয়ে ক্রিকেটার বেন স্টোকস খেলেন? বেন স্টোকস কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে বেন স্টোকস হচ্ছে ইংল্যান্ডের একজন প্লেয়ার, তিনি বর্তমানে রিটায়ার হয়ে গেছেন, তো ইংল্যান্ডের প্লেয়ার। 18 নাম্বার হচ্ছে নিচের ক্রিকেটারদের মধ্যে কে উইজডেন অ্যালম্যানাকের 2020 সংস্করণ দ্বারা নির্বাচিত উইজডেন 5 বছরের সেরা ক্রিকেটারদের মধ্যে নেই? উইজডন 5 বছরের সেরা ক্রিকেটার প্রকাশ করে, এটাও পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স। এই শিফটে কিন্তু অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, তো এটাও পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে আন্দ্রে রাসেল হবে, তো এটা আর আমি দরকার নেই, এটাও স্কিপ করো এই প্রশ্নটাও। ঠিক আছে, নিচের কোনটি ঋণ গ্রহীতাদের জামানতের অভাবে সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, নিচের কোনটি ঋণ গ্রহীতাদের জামানতের অভাবে সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে? অর্থাৎ কেউ যদি, তুমি যদি ধরো ঋণ নিয়েছো, তুমি যদি ঋণটা যদি শোধ করতে না পারো, তাহলে তোমাকে জামানত হিসাবে তুমি যেটা রেখেছিলে সেটা তারা ব্যাংক তোমার কাছ থেকে নিয়ে নেবে। তো সেই সমস্যা থেকে তোমার সমাধান হবে কি দ্বারা? কি দ্বারা সমস্যা হবে? সেলফ হেল্প গ্রুপ দ্বারা। যে ভারতে, সারা ভারতব্যাপী যে সেলফ হেল্প গ্রুপগুলো করা হয়েছে, তার মাধ্যমে কিন্তু তুমি জামানত না দিতে পারলেও তার দ্বারা সমস্যার সমাধান অনেকটা হবে। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যদি তুমি লোন নিয়ে থাকো, তাহলে কিন্তু এটা হবে না। 20, সিকিমের নিচের কোন সম্প্রদায়টি ঐতিহ্যগতভাবে চুফাত নামে পরিচিত লোকনৃত্যের সাথে যুক্ত? চুফাত একটা হচ্ছে ফক ডান্স, সিকিমের ফক ডান্স। সিকিমের ফক ডান্স হচ্ছে চুফাত। তো এটা কোন লোকনৃত্যের সঙ্গে যুক্ত? লেপচা। সিকিমের লেপচা লোকনৃত্যের সঙ্গে যুক্ত। লেপচা, অপশন 3 ইজ দ্য কারেক্ট। 21 দেখব, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO অনুসারে চীন 2019 সালে আন্তর্জাতিক প্যাটেন্ট আবেদনের শীর্ষ উৎস হিসাবে আবির্ভূত হয়েছে। 2018 সালে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি এই স্থানটি অধিষ্ঠিত করেছিল? এটাও পুরনো, এখানে অনেকগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে এই শিফটে। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সবগুলোই বাদ দিতে হবে তোমাদের, কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আর তোমাদের পরীক্ষায় আসবে না। কিন্তু এখান থেকে জেনে রাখো যে কী ধরনের প্রশ্ন আসছে, সেই আইডিয়াটা নিয়ে রাখো। দেখে নাও, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন অনুসারে চীন 2019 সালে আন্তর্জাতিক প্যাটেন্ট আবেদনের শীর্ষ উৎস হিসেবে আবির্ভূত হয়েছে। 2018 সালে নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি এই স্থানটি অধিষ্ঠিত করেছিল? 2019 সালে আন্তর্জাতিক প্যাটেন্ট উৎপাদনের ক্ষেত্রে শীর্ষে হচ্ছে চীন, তাহলে 2018 কোন দেশ প্যাটেন্ট উৎপাদনে প্রথম ছিল? সেটা হচ্ছে আমেরিকা। ঠিক আছে। 22, শীর্ষস্থানীয় ভ্যাকসিন উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নিম্নলিখিত কোন কর্পোরেট হাউসের অন্তর্গত? সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোন কর্পোরেট হাউসের অন্তর্গত? কি হবে কারেক্ট আনসার? সাইরাস পুনাওয়ালা গ্রুপ। সাইরাস পুনাওয়ালা হচ্ছে এই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নিম্নলিখিত এর মালিক। ঠিক আছে, তো এর গল্পটাও তোমাদের বলে দিচ্ছি। এই সেরাম ইনস্টিটিউট ভারতের যে কোভিশিল্ড বা ভ্যাকসিনগুলো, বা কোভ্যাক্সিন বা কোভিশিল্ড যে ভ্যাকসিনটা, এটা কিন্তু এই সেরাম ইনস্টিটিউট তৈরি করেছিল। আর প্রচুর রাজনৈতিক দলকে ডোনেশন দেওয়ার মাধ্যমে কিছুদিন আগেই, যে ইলেকশনের আগেই কিন্তু সুপ্রিম কোর্ট প্রকাশ করেছিল যে সেরাম ইনস্টিটিউট কত ডোনেশন দিয়েছে। সেই ডোনেশন দেওয়ার ফলেই আমাদেরকে সবাইকে বলা হয়েছিল যে কোভিশিল্ড ইঞ্জেকশনটা প্রত্যেককে, বা কোভিশিল্ড ভ্যাকসিনটা প্রত্যেককে নেওয়ার জন্য বলা হয়েছিল। তার পেছনে ছিল সেরাম ইনস্টিটিউটের ডোনেশন। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট দেখো 23, নিচের কোন রাজ্যে শ্রী ভিলিপুথুর এলিফ্যান্ট রিজার্ভ অবস্থিত? এলিফ্যান্ট রিজার্ভ আমরা সাধারণত ব্যাঘ্র সংরক্ষণাগার দেখে থাকি, যেমন আছে পেঞ্চ টাইগার রিজার্ভ। পেঞ্চ, একটা প্রশ্ন বলে দিচ্ছি তোমাদের, একটা আমি ইউটিউবের কমিউনিটি ট্যাবে দিয়েছিলাম, আমি প্রত্যেক দিন যে কারেন্ট অ্যাফেয়ার্স পোস্ট করি সেখানে, তো সেখানেই পেঞ্চ টাইগার রিজার্ভ, এই পেঞ্চ টাইগার রিজার্ভ বা পেঞ্চ ন্যাশনাল পার্কের মধ্যেই টাইগার রিজার্ভটা আছে। পেঞ্চ টাইগার রিজার্ভ বা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে মহারাষ্ট্র। অনেকেই সেখানে মহারাষ্ট্র লেখা হয়েছে, কিন্তু সবাই বলছে যে এটা মহারাষ্ট্র, কেউ কেউ বলছে বা মধ্যপ্রদেশ, এটা বলছে মধ্যপ্রদেশ অবস্থিত। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এটা কিন্তু বর্ডার এরিয়াতে রয়েছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। অনেক সময় মহারাষ্ট্র অপশান থাকলে মহারাষ্ট্র করবে, মধ্যপ্রদেশ অপশান থাকলে মধ্যপ্রদেশ করবে, দুটোর মধ্যে বর্ডার এরিয়াতে আছে। ঠিক আছে, পেঞ্চ। তো এখানে ভারতের প্রথম এআই বেসড ফায়ার ডিটেকশন সিস্টেম চালু করা হয়েছে।
মানে বনে যদি তোমার আগুন লেগে যায় তাহলে এআই সিস্টেম, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম চালু করা হয়েছে। তারা আগুন লাগলেই চট করে কিন্তু যে কোনো বনের যে কোনো যত মধ্যিখানে আগুন লাগলেই কিন্তু চট করে খবর দিয়ে দেবে যে আগুন লেগেছে, ঠিক আছে। তাহলে এটা পেঞ্চ টাইগার রিজার্ভে করা হয়েছে। আর এই শ্রীভিলি পুথুর এলিফ্যান্ট রিজার্ভটা অবস্থিত কোথায়? এটা হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে তামিলনাড়ুতে, ঠিক আছে। নেক্সট দেখবো 24, নিচের কোন নদীর মধ্যে কিষান গঙ্গা নদী তার অন্যতম প্রধান উপনদী রয়েছে? নিচের কোন নদীর মধ্যে কিষান গঙ্গা নদী তার অন্যতম প্রধান উপনদী রয়েছে? কারেক্ট আনসার হবে ঝিলাম। ঝিলাম নদীর অন্যতম প্রধান নদী উপনদী হচ্ছে কিষান গঙ্গা। 25 দেখো, নিচের কোন ভাষায় আদিকবি পম্পা তার রচনা করেছেন? আদিকবি পম্পার নাম প্রত্যেকেই জানো, তো তিনি যে তার গ্রন্থগুলো লিখেছেন সেটি কোন ভাষায় লিখেছেন? মালায়ালাম, কন্নড়, তেলেগু, তামিল। তিনি কর্ণাটকের কন্নড় ভাষায় আদিকবি পম্পা তার রচনাগুলো লিখেছেন। অপশান 2 ইজ দ্য কারেক্ট। তো আমাদের 25টা প্রশ্ন শেষ হয়ে গেল আজকের। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। প্রত্যেককে ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করো। আমাদের সঙ্গে যদি কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করতে চাও তাহলে আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের গ্রুপ আছে, যেখানে 2023 সালে 2024 সালের প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সংগ্রহ করতে পারবে। তোমাদের 99 পে করতে হবে মাত্র। তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। কারেন্ট অ্যাফেয়ার্স যদি নিতে চাও বা পেড গ্রুপে যদি জয়েন করতে চাও তো অবশ্যই বলে দেওয়া হবে কীভাবে জয়েন করতে হবে।